নমস্কার, এএনএম নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সাথে আবার কিছু বিষয়ে জানার জন্য, বিশেষ করে যে বিষয় নিয়ে এখন অনেক কথা উঠছে, অনেকে অনেকবার অনেক জায়গায় বলাবলি করছে, যেটা আমরা বলি খবরের শিরোনামে আছে। আমাদের সঙ্গে আছেন শ্রী তারক সিং মহাশয়, মেম্বার মেয়র পরিষদ, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। নমস্কার তারকবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্যে। এবং ইদানিং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের খবরের শিরোনামে দুটি বিষয় নিয়ে কথা বলবো আপনার সাথে। প্রথম যে বিষয়টি জানবার ইচ্ছা আছে সেটা হচ্ছে যে নিকাশি ব্যবস্থা। জল, বৃষ্টি হলে জল জমা, শুধু কলকাতা শহর না, ভারতবর্ষে বিভিন্ন শহরে আমরা দেখেছি বৃষ্টি পড়লে জল জমে যায়। কিছু জায়গায় প্রচণ্ড পরিমাণে জল জমে, কিছু জায়গায় অনেক কম পরিমাণে জল জমে। কলকাতা শহরেও প্রচণ্ড পরিমাণে একসময় জল জমতো, ইদানিং কালেও জল যে জমে না তা নয়, জল জমে। তো মানুষের যে মতামত আর কর্পোরেশন আপনাদের যে মতামত, আপনারা যেভাবে দেখছেন, যে চোখে দেখছেন, সেই চোখ আর মানুষের চোখ মধ্যে মাঝে মাঝে কিছুটা ফারাক থেকে যায়। মানে আপনারা বলেন জল জমেনি, কিন্তু জল জমে আছে। তো এখন কি অবস্থা, অফিসিয়ালি কি অবস্থায় আছে? প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে জল জমবে না। কিছু লোক উচ্চ শিক্ষিত, আমার শিক্ষা দীক্ষা নিয়ে সরলভাবে বুঝি, আমার জলের ক্যাপাসিটি যদি থাকে ড্রেনেজের, ঘন্টা 1 বালতি জল যাবে, তো 5 বালতি বৃষ্টি যদি হয় তাহলে আমাকে লিড টাইম 4 ঘন্টা আরও দিতে হবে। তো বাথরুমে চান করলে জল জমে, আবার বেরিয়ে যায়। তো বৃষ্টি হবে, জল জমবে, জল বেরিয়ে যাবে, এটাই প্রথা। কিন্তু বেরোনোর রাস্তা তো আমরা করছি। অ্যাকচুয়ালি এই যে শহরায়ন হয়েছে, এটা 200 বছরের ড্রেনেজ সিস্টেম। ব্রিটিশরা যে ড্রেন তৈরি করে গিয়েছিল, সেই ড্রেনটা আজও আমাদের চলছে। তার কারণ ড্রেনেজের সিস্টেম হচ্ছে, একটা ড্রেন তৈরি করতে গেলে একটা শহরে, সেই শহরের আয়তন 200 বছরের মধ্যে ওই শহরে কত লোক বসবাস করতে পারে, জনসংখ্যা ধরে 250 লিটার জল ধরা হয় বড় বাড়ির ক্ষেত্রে মাথা পিছু, আর ছোট বাড়ি বস্তি এসব নিলে 150 লিটার ধরা হয়। এই জল যখন ড্রেনেজে যায়, এর 30% এমনি উড়ে যায়, বাকিটা নর্দমায় যায়। তোরা যে প্ল্যানটা করেছিল, সেই প্ল্যানে সাকসেসফুল হয়েছি আমরা, কারণ আমাদের এত বড় শহরায়ন হওয়ার পরেও সেই সিস্টেমটা চলছে। সেই সিস্টেমটা সরাসরি খালের সাথে যুক্ত আছে। আমাদের কলকাতা পৌরসভার যে 144টা ওয়ার্ড আছে, এর যে জল যায় দুটো নদীতে। একটা বিদ্যাধরী নদী, 75% জল কলকাতা শহরের ওখানে যায়, ওখান থেকে চলে যায় বে অফ বেঙ্গল। আর 25% গঙ্গা নদীতে যায়, ওখান থেকে চলে যায় বে অফ বেঙ্গল। এটা হচ্ছে সিস্টেম। এই বামফ্রন্টের আমলে কমিউনিস্টরা লোকের মধ্যে কিছু অসত্য কথা ছড়িয়ে গেছে, যেটা এখনও আমাদের লোকরা বলে, কিন্তু এখন অনেক কমে গেছে। কিছু উচ্চ শিক্ষিত লোক আপনাদের মতন এসব চ্যানেলে বসে বসে বলতো কলকাতা ঘটির মতন, কলকাতা বাটির মতন, কলকাতা গড়ার মতন, এই জন্য জল জমে যায়। তাহলে আজকে জল জমছে না কেন? কাজ করে। কাজটা কি? ড্রেনের ভেতর থেকে যে জলটা যায়, নোংরা জলটা, সেটা সিল্টেড হয়, আস্তে 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 মাটি ভরতে থাকে। সেটাকে বের করার কোনো ব্যবস্থা ছিল না। আমি 2015 সালে
এই দপ্তরে এসেছি, আমি নিজে চাক্ষুষ করেছি। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপিল করেছিলাম যে মানুষ নামিয়ে ড্রেনেজ পরিষ্কার করে কোনো লাভ হবে না, কলকাতা জলে ডুববেই। ইনস্ট্রুমেন্ট কিনতে টাকা চাই, অনেক টাকা লাগবে। উনি একবারেই 100 কোটি টাকা দিয়েছিলেন, তারপর আরও দিয়েছি। আমরা নতুন নতুন পাম্পিং স্টেশন বসিয়েছি। আমরা কলকাতা শহরে ডিসিল্টিং করেছি খুব ভালো করে গাড়ি ফাড়ি দিয়ে। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন আমি রেকর্ডে দেখেছিলাম 1,44,000 মেট্রিক টন 5 বছরে সিল্ড উঠেছিল। আর আমার এটা 9 বছর চলছে, প্রায় 15,00,000 মেট্রিক টন আমি তুলে ফেলেছি। 15,00,000 মেট্রিক টন, মানে প্রচুর জাম্প হয়েছে। হ্যাঁ, এখনও আছে। এই যে কলকাতা এখন জল জমছে না, এটার একটা মূল কারণ এইটা, ড্রেনেজের জল ধরার ক্ষমতা বেড়ে গেছে, খালি ড্রেন। পাম্পিং স্টেশন আমাদের যেগুলো আছে, প্রায় 80টা পাম্পিং স্টেশন আছে, 408টা পাম্প আছে, সেগুলো চলে। এই ভাই তোমার পাম্পিং স্টেশনটা মিনিমাম লেভেল মেনটেন করো। কত মিনিমাম লেভেল বলে দিল স্যার 14। প্র্যাকটিক্যাল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেট করেছি, দেখা গেল সেটা 10-এ দাঁড়িয়ে গেল। তার মানে সেই পাম্পিং স্টেশনের যে নেটওয়ার্ক আছে সেখানে 4 ফিট করে জল এমনি থাকতো, সেটা বার করে দিয়েছি। ফলে আমাদের এই যে জল জমার যে মানুষের কষ্ট ছিল সেটা। আচ্ছা, প্লাস্টিকের জন্য যে অনেক সময় ড্রেন চোকড হয়ে যায়, সেইটাতে জল জমায় অনেক অসুবিধা হয় না? এগুলো মিথ্যে কথা। আমাদের পাম্পের এত হেভি ক্যাপাসিটি, ও ধুলো হয়ে বেরিয়ে যাবে। প্লাস্টিকের জন্য জল জমে কোথায়? যদি রাস্তার গালিপিটগুলোকে পরিষ্কার না করা হয়, তার বুকে দিনের পর দিন ঝাড়ু দিয়ে এনে ময়লা ফেলে রেখে দিলাম, বা দোকানদাররা ময়লা নিয়ে ফেলে দিল, তাহলে ওইখান থেকে জলটা পাস করতে পারে না। সিস্টেম হচ্ছে মেন লাইন আর গালিপিট। গালিপিট বৃষ্টি হলে জলটা সাপ্লাই দেয়, গালিপিট লোকের বাড়ির বাড়ির কানেকশানে জলটা ড্রেনকে সাপ্লাই দেয়, ড্রেন সেটাকে নিয়ে যায়। তো সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে কী করে হবে? এবার ধরুন 1 কিলোমিটার জায়গা, সংক্ষেপে আপনাকে বলছি, সেই জায়গায় একটা শহরায়ন হয়েছে। আগে খোলা টোলা ছিল, সব ঘরবাড়ি হয়ে গেছে। তো আগে যেরকম মাঠ ছিল, পুকুর ছিল, খোলা জায়গা ছিল, জঙ্গল হয়ে পড়েছিল, তো বৃষ্টি হলে সেসব জায়গায় জল ধরে নিত এবং পাকা বাড়ি হয়ে গেছে। ড্রেনটা সেইটাই থেকে গেছে, জলটা সব কিন্তু এসে ড্রেনে আসছে। তার ক্যাপাসিটিগুলো আমরা বাড়াচ্ছি, ক্যাপাসিটিটা বাড়েনি। আর একটা জল জমার কারণ হচ্ছে যে গঙ্গায় 2বার জোয়ার ভাটা হয়, বছরে 7-8 দিন হয়। এমন যে গঙ্গার জল অনেক বেশি উঠে যায়, তখন আমরা লক গেটটা বন্ধ করে দিই যাতে গঙ্গার জলটা শহরে না ঢুকে যায়। সেই সময় বৃষ্টি হলে জলটা থেকে যায় শহরের মধ্যে। কিন্তু কিছু বুদ্ধিমান লোক আছে, ঘটিবাটি বলে চালিয়ে দেয়, কাজ করে দেয়। মানে ওইটা একটা কারণ। আচ্ছা, এইখানে কারণ নয়, এইটা মানে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমটা আছে, আমরা এটাকেও আপগ্রেড করছি। আচ্ছা, 7 জায়গা করেছি। নিয়ারেস্ট ম্যানহোল থেকে জলটা আমরা নিয়ে লিফট করে গঙ্গায় ফেলে দিচ্ছি। গঙ্গা আজ পর্যন্ত উপচে যায়নি। লক গেট আমরা বন্ধ করি, 4.5 ঘন্টার ডিউরেশন থাকে, রাত্রিরে একবার, দিনে একবার। এই পিরিয়ডের মধ্যে যে সময়টা বৃষ্টি হলো সেই সময় যদি
লক গেট বন্ধ আছে তাহলে বন্ধ থাকে। এখন যে অবস্থা হয়েছে 100 মিলিমিটার বৃষ্টিও যদি হয় লক গেট খোলা থাকে 3 ঘন্টা 3.25 ঘন্টায় বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে। যেটা আগে বলা হতো এখন বলছে না। আমাদের মানে কাজের জন্য প্রমাণ হয়ে গেছে সব অফিসারদের মুখে, পলিটিক্যাল লোকরা যারা দায়িত্বে ছিল তাদের মুখে, আমাদের লোকদের মুখে, আমিও নিজে বলেছি অনেক সময়, কারণ আমিও শুনেছি, আমি তো জানি না, আমি কাজ করতে গিয়ে জেনেছি যে আমাদের ড্রেনেজের ক্যাপাসিটি নাকি ঘন্টায় 6 মিলিমিটার জল টানা। ব্রিটিশরা এরকম করে গেছিল, তো ব্রিটিশের প্ল্যান চেক করলাম। আমি নিজে কলকাতা শহরে মাস্টার প্ল্যান তৈরি করেছি, যেটা ছিল না মাটির তলায়, যে ড্রেনেজ আছে তার কি সাইজ, কত লেন্থ, কি ক্যাপাসিটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন আপনি আপনার বাড়ির সামনে কি ড্রেনেজ আছে। তো আমরা ডে বাই ডে আপগ্রেড করছি। জল যে কোনো শহরে তার নেটওয়ার্কের বাইরে গিয়ে যদি হয় তাহলে তাকে সেই লিড টাইমটা দিতে হবে। মানে একটা লিড টাইম অবধি জল জমবে, তারপর আস্তে আস্তে জল নেমে চলে যাবে। কলকাতা কিন্তু কিছু শহরে কিছু জায়গাতে যেমনি দক্ষিণ অঞ্চলে, দক্ষিণ যেটা ফ্রিঞ্জ এরিয়া বলে, বেহালা, ঠাকুরপুকুর, এইসব সাইডে অনেক কিছু জায়গা আছে, বা ধরুন বিবি গাঙ্গুলি স্ট্রিট বা কিছু জায়গা যেখানে জল অনেক সময়, এই যে আপনি লিড টাইমের কথা বলছেন, সেই লিড টাইমেরও বেশি সময় ধরে অনেকটা জল থেকে যায় বলে দু একবার দেখা গেছে। তো এই বিষয়ে ওই জায়গাগুলোর ক্ষেত্রে কোনো বিশেষ? বিবি গাঙ্গুলিতে লালবাজার পুলিশ সম্পূর্ণ দায়ী, আমি অন রেকর্ড বলছি। ওখানে ডিসিল্টিং করতে গেলে দেয় না, এবারে দিয়েছিল কিছুদিন, আমি নিজে ইন্টারফেয়ার করাতে, তারপর আবার বন্ধ করে দিয়েছিল, আবার দিয়েছে। নর্দমার ভেতরে মাটি ভর্তি হয়ে রয়েছে, জল যাবে কি করে? এর ভিআইপি যায়, এই জজ যাবে, আর ভাই জজ নিশ্চয়ই যাবে, জলটাও তো বন্ধ করতে হবে শহরের, তো একটা সময় তো দেবে। মানে যার 4 টাকা দাম নেই সে 14 টাকা নিজেকে ক্ষমতা দেখায়। তারপর মেয়রকে বলতে মেয়র ইন্টারফেয়ার করেছে, এখন কাজটা হচ্ছে। আর বেহালা, গার্ডেন রিচ, যাদবপুর এটা অ্যাডেড এরিয়া, এখানে কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না, সব খোলা ড্রেন ছিল। এখানে যখন শোভন চ্যাটার্জি মেয়র ছিল তখন প্রায় 1800 কোটি টাকা একটা প্রজেক্ট এইসব অঞ্চল নিয়ে করেছিল, কেইআইপি ড্রেন পাতার। সে কাজ এখনও চলছে, কিছু জায়গা ফিনিশ হয়ে গেছে। আর্টারিয়াল রোড যেগুলো কানেক্ট করা, তার জন্য বর্তমান মেয়র আমাদেরকে 500 কোটি টাকা দিয়েছে, তার কাজ চলছে। বামফ্রন্ট ভেবেছিল যে কলকাতা শহরের লোকরা আমাদের ভোট দেয় না, কর্পোরেশন হাতছাড়া হবে, এই জন্য তারা বেহালা, গার্ডেন রিচ আর যাদবপুরকে অ্যাড করেছিল। এই 3টে জায়গা মিলালে 12টা, বেহালায় ছিল 18টা, আর ওখানে আছে 15টা। এই যে ওয়ার্ড বাড়লো 100 থেকে 141 হলো, 41টা ওয়ার্ড। ওরা ভেবেছিল এটা সারা জীবন আমরা পাবো, কিন্তু মানুষের তো ক্যারেক্টার, প্রত্যেকটা মানুষের, যে আমি সবসময় বেটার কিছু পাবো, এই পাওয়ার জন্য মানুষ সময় সময় পরিবর্তন করেছে। কালকে হয়তো আমাদেরও পরিবর্তন করতে পারে। হ্যাঁ, তো আপনি বলছেন এটা ওই কেইআইপি প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে পরে বেহালা, গার্ডেন রিচ, যাদবপুরের যে জল জমার সমস্যা অনেকটাই এটা হবে? না না, এখনই কমে গেছে, এখনই কমে গেছে। ওটা হলে যেরকম কলকাতা শহর বেহালায় আর যাদবপুরে গত 3 বছর আগে যাদবপুরে 6 দিন জল জমেছিল, বেহালায় 4 দিন, সেটা আর হচ্ছে না। আমি আমার পৌরসভার হাউসে দাঁড়িয়ে বলেছিলাম সামনের বছর যদি এই জল জমে, অন রেকর্ড আই উইল রিজাইন মাই সেলফ। আমি মনে করবো আমি এই চেয়ারে বসার যোগ্য নয়। আমার নিজের কনফিডেন্স আছে, আমি কাজটা করেছিলাম, ফলে সেই জলটা জমে না।
ডাজন্ট মিন যে নেটওয়ার্ক সব ঠিক হয়ে গেছে। নেটওয়ার্কের ওপরে কাজ চলছে। 1 তারিখে সারা কলকাতার যে ড্রেনেজের নেটওয়ার্ক রিলেটেড টু ইরিগেশন খাল আমরা ভিডিও প্রেজেন্টেশন দিয়েছি ইন ফ্রন্ট অফ মেয়র and other senior officers irrigation and KMC, KIP all. যে কোথায় কোথায় আমাদের লেখনা আছে, আমাদের কি করতে হবে, সিস্টেমেটিক প্ল্যানিং এই 1 জুলাই দিয়েছি। এই সিস্টেমেটিক প্ল্যানিংয়ে পুরোপুরি 100% আনতে গেলে আর কত সময় লাগবে? না, এতে এমন কিছু বড় কাজ নেই। লেখনা আছে, মানে খোলাখুলি কথা বলতে গেলে লোকের কাজ করার ইচ্ছা নেই। এটা একটা সব থেকে বড় অসুবিধা। নালে সরকার যেভাবে টাকা দিচ্ছে, যা টাকা দিচ্ছে, যে উন্নয়ন হয়েছে, আপনি আমায় বলুন 15 বছর আগের কলকাতা শহর আর আজকের কলকাতা শহরের ডিফারেন্স আছে? ইয়াস আর নো? অনেকটা ডিফারেন্স আছে। তাহলে আমাদের নির্বাচনে মাইনাস হলো কেন শহরে 47টা ওয়ার্ডে? পলিটিক্যাল অনেক কারণ আছে, তার সাথে সার্ভিসেরও কিছু প্রবলেম আছে। সেই সার্ভিসগুলো কোথায় কোথায় আমাদের লিকেজ আছে আমরা সেটা রিপেয়ার করছি। নরেন্দ্র মোদী একটা মানে যুদ্ধ জাহাজের ওপরে বসে ছবি তুলে দেখাচ্ছে। 14 বার রাম মন্দিরেই আছে, মন্দির ফেটে জল পড়ছে। আর মমতা ব্যানার্জি কালীঘাট মন্দির বানাচ্ছে, দেখে আসুন। জগন্নাথ মন্দির হচ্ছে, প্রচারের আলোই নেই। সেটা অন্যদিকে, সেটা ডেফিনেটলি একটা অন্য বিষয় দিক না, এটা বিষয় মানুষকে তো জানতে হবে। আপনি আবার কোশ্চেন করছেন, উত্তর দিচ্ছি। মানুষকে এটা জানতে হবে। মমতা ব্যানার্জি কোনো একটা ধর্মের সাথে নয়। মমতা ব্যানার্জি এমন একটা মানুষ ভারতবর্ষে যে সব ধর্মের প্রতি তার আস্থা সম্মান আছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, যেটা ভারতবর্ষের অনেক মানুষের নেই। একটা দেশের প্রধানমন্ত্রী সে দাঁড়িয়ে মিটিংয়ে বলছে হিন্দুর মঙ্গলসূত্র নিয়ে নেবে মুসলমানরা। একটা দেশের প্রধানমন্ত্রী, সেই দেশে আমরাও থাকি, দুর্ভাগ্য এই দেশে জন্ম নিয়েছি। তো আমরা আবার এই বিষয়ের মধ্যে আসছি। আরেকটা বিষয়, যেটা জলের ব্যাপারটা তো পুরোপুরি আমরা বুঝলাম। আরেকটা বিষয় যেটা জিজ্ঞেস করার আছে সেটা হচ্ছে যে ইদানিং হকার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আপনাদের এমআইসি মিটিংও হয়েছে, পৌরসভার এই নিয়ে নিজেদের মধ্যে অনেক আলোচনাও হয়েছে। তো মমতা ব্যানার্জি বলেছেন যে কিছু মানে পুরো পরিমাণে রাস্তা দখল করা যাবে না, বা মুখ্যমন্ত্রী বলছেন যে রাস্তা দখলটাকে কিছুটা মুক্ত করতে হবে, সবাইকে মিলেমিশে থাকতে হবে। তো সেই বিষয়ে আপনি কি মনে করেন যে এই হকারের বিষয়ে পুরসভা কিছুটা ব্যর্থ? নিশ্চয়ই বলতে পারেন আপনি, কিন্তু ব্যর্থ হওয়ার আগে যাদের রেসপন্সিবিলিটি পৌরসভাকে দেওয়ার আগে, সেটা হচ্ছে প্রশাসন। পৌরসভার হাতে পুলিশ নেই, আর পুলিশকে বললে পুলিশ কথা শোনে না। আমি রেকর্ড বলছি, আর মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে, তারপরে কাজ হচ্ছে। আইনটা তো ছিল, ভারতবর্ষের লোকসভায় একটা বিল পাস হয়েছিল, আর সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে হকারদেরকে জোর করে উচ্ছেদ করা যাবে না। প্রত্যেকটা জায়গায় হকার ভেন্ডিং কমিটি করতে হবে, আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে তাদেরও ব্যবস্থা করতে হবে। আর রাস্তায় যাতে লোক ফুটপাতে চলতে পারে, আর ব্ল্যাক টপের ওপরে মানে পিচের রাস্তার ওপরে কোনো কিছু করা যাবে না। কিন্তু লোক শুনছে না, করছে। তাহলে আমাদের কাছে একটা বেকারিত্বও একটা বড় সমস্যা। আমাদের এটা নিয়ে ভাবতে হবে। এটা সরকার ভাবছে যে কী করে করা যায়। এই যে লোকগুলোকে আমরা যদি আজকে
হঠাৎ বিতাড়িত করে দিই, লোকগুলো যাবে কোথায়? অল্টারনেটিভ তো তাদের কাছে কিছু চাই। ছেলে মেয়ে পড়াশোনা করে, এই যে খায়, এই দিয়ে ঘর ভাড়া দেয়, ইলেকট্রিক দেয়। তো আমরা প্রথম কথা হচ্ছে এই লোকগুলো এতদিন ধরে বসলো, কি করে বসলো, কাদের প্রশ্রয়ে বসলো? ডিউটি কার? লোকাল পুলিশের। তো লোকাল পুলিশ সেটা তো দেখবে। লোকাল পুলিশ বলছে পৌরসভারও দায়িত্ব, তারাও। পৌরসভার দায়িত্ব কি? পৌরসভার হাতে তো ফোর্স নেই, জজও নেই পৌরসভায়, বিচার করতে পারে না। পুলিশের কাছে ফোর্স আছে, হাইকোর্টের জজ আছে। হাইকোর্টের জজ বললে পার্টি অফিস ভেঙে দিচ্ছে, আর না বললে চুপ করে থাকছে। কে ভাঙছে? পুলিশ ভাঙছে। কে ভাঙছে? পৌরসভার সিস্টেম দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ রেখে। তার মানে পুলিশ একটা ফ্যাক্টর, তো তাদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে যাতে ফিউচারে এটা না হয়। এবং হকার একটা প্ল্যানিং করা দরকার, ভালো সুন্দর। পৃথিবীর সব শহরে হকার আছে, আমিও পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছি। যেমন হকার সকাল 10:30টার পরে হকার বসবে, তার আগে বসতে পারবে না, এরকম নিয়ম আছে। সন্ধ্যে 7টার পরে বসবে, অফিস টাইমের লোক ফিরে ফিরে চলে যাবে। আবার হকার জোন বানিয়ে দেওয়া আছে, বেসমেন্ট তৈরি করে হকারকে ঢুকিয়ে দিয়ে মুক্ত করেছে রাস্তা। এই বিষয়ে কি পৌরসভা কোনো প্ল্যানিং করছেন এখন? নিশ্চয়ই করছে, ভাবছে তারা যে এটা পার্মানেন্ট সলিউশন কীভাবে করা যায়। আপাতত যেটা কথা হয়েছে সেটা হকার ভেন্ডিং কমিটির সাথে যা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, যা লোকসভায় পাস হয়েছিল, সেই আইনটাকে রেখে যাতে সমস্যার সমাধানটা করা যায়। পরবর্তীকালে যেটা চিফ মিনিস্টার বলেছে, আমিও মিটিংয়ে গিয়েছিলাম, উনি বলেছেন আমি কারো পেটে লাথি মারব না, তোমরা দরকার পড়লে হকারদের বলো হকারি করে রাত্রিবেলা জিনিসপত্র নিজে তুলে সন্ধ্যাবেলা বিল্ডিং বানিয়ে দাও, সেইখানে তারা নিয়ে গিয়ে রাখুক, আবার সরকার সময় নিয়ে আসবে। হকার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ হকার? টেম্পোরারি হকিং করা, টেম্পোরারি। রাস্তায় যদি কেউ এখন হকিং করতে গিয়ে পাকা ঘর করে রেস্টুরেন্ট বানিয়ে নিল, সে তো হকার নয়। তো সেই দিকে, সেই বিল্ডিং বা সেই দিকে, সেই পরিণামের দিকেই এখন আস্তে আস্তে পুরো জিনিসটা এগোচ্ছে। হ্যাঁ, এগোচ্ছে। এবং চিফ মিনিস্টার স্ট্রিক্টলি বলেছে, আবার এটাও বলেছে যে যদি কোনো আমার পার্টির লোক হয়, সিনিয়র অফিসার হয় পুলিশের, জুনিয়র অফিসার হয়, আর কাউন্সিলর হয়, এই জায়গায় প্রশ্রয় দিলে তাকে অ্যারেস্ট করতে হবে। নবান্ন সভাগৃহে উনি এটা স্ট্রিক্টলি বলে দিয়েছে। তার প্রচেষ্টায় ত্রুটি নেই। আমার যে ইনফ্রাস্ট্রাকচার, যার যা অ্যাকাউন্টেবিলিটি, সেই যদি সেটাকে সম্পন্ন করে, মানে সবাই যদি ঠিকঠাক মতো কাজ করে, তাহলে এই সমস্যার সমাধান। এই যে মেয়র বসে সবাইকে নিয়ে আলোচনা করছে, তাহলে এই সমস্যার সমাধানটা শীঘ্রই বেরিয়ে আসতে পারে। এবং কলকাতাতে ডেফিনেটলি আপনি এখন গিয়ে নিউ মার্কেটের যে চেহারা 10 দিন আগে ছিল, এখন গিয়ে দেখুন, মানে জিনিসের উন্নতি হতে পারে, আগামী দিনে আরও উন্নতি হয়েছে। হবে। হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। অসংখ্য ধন্যবাদ তারেকবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং বিশেষ করে দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিকাশি ব্যবস্থা কলকাতা শহরে, বৃষ্টি আসছে, বৃষ্টির সিজন, এই সময় বৃষ্টি হবে, তাই আগামী দিনে আমরা কি আশা করতে পারি সেই বিষয়ে আপনি একটা আমাদেরকে জানালেন। আর সাথে সাথে এই হকিংয়ের সমস্যা, হকারদের যে নিয়ে সমস্যা, সেটা নিয়েও আপনি বললেন। এই দুটো বিষয়ে, দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের জানালেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কথা বলার জন্যে। আপনারা দেখলেন এএনএম নিউজে তারকবাবু কলকাতা শহরের দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন, এবং ওনার মতামত এবং আমাদের সরকারের মতামত আমরা জানতে পারলাম কি আগামী দিনে হতে চলেছে
কিভাবে এর উন্নতি হবে সেদিকেও আমরা একটা দিশা পেলাম। আপনারা দেখতে থাকুন এএনএম নিউজ। নমস্কার। আগামী দিনে আবারও আমরা এরকম লোকের সাথে, অনেক আধিকারিকদের সাথে কথা বলবো এবং অনেক বিষয় নিয়ে জানব। নমস্কার। Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.